বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশনায় বিস্মিত ঢাকা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। দিল্লি না চাইলে জাতিসংঘের সাইডলাইনে হবে না বৈঠক। পরোয়ানা জানালেন চিফ প্রসিকিউটর। বন্দি বিনিময় চুক্তিতে চলবে ভারত থেকে ফেরানোর চেষ্টা। রাষ্ট্র গঠনের এমন সুযোগ আর আসেনি। শিক্ষার্থীদের অনড় থেকে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। অশান্তি সৃষ্টিকারীদের বিষয়ে সজাগ থাকার তাগিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর। চট্টগ্রামে হাসনাত, মুন্সিগঞ্জে সার্জিসের মতবিনিময়। সমন্বয়কদের নাম ভাঙিয়ে অনিয়ম হলে ছাড় নয়। সময় সংবাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সশস্ত্র বাহিনীকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের প্রস্তুত থাকার নির্দেশনায় বিস্মিত ঢাকা। দুপুরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতের সঙ্গে ভবিষ্যতে কোনো যুদ্ধের সম্ভাবনাও দেখছেন না তিনি। বলেছেন, যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে। এক্ষেত্রে উচিত অনুচিতের বিষয়টি খতিয়ে দেখবে বাংলাদেশ। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের নতুন মোড় নিয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ মোকাবেলায় দেশটির সশস্ত্র বাহিনীকে তৈরি থাকতে বলেছেন। এ বক্তব্য নিয়ে শুরু হয়েছে নানামুখী আলোচনা। রোববার পররাষ্ট্র উপদেষ্টা বললেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এমন বক্তব্যে তিনি অবাক। কোনো অবস্থাতেই ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা নেই। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি কোনো নিজার্ক রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখবো যে উনি কেন এরকম কথা বলেছেন। এদিকে শেখ হাসিনাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোনো দেশ যে কাউকে আশ্রয় দিতে পারে, তবে দেয়া উচিত কিনা সে বিষয়টি দেখবে সরকার। যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখব। বিশাল সীমানার ফাঁক দিয়ে কিছু রোহিঙ্গা ঢুকে পড়ছে ঠিকই, তবে বাংলাদেশের পক্ষে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয় বলে জানান তৌহিদ হোসেন। সামর্থ্যেরও কিছু সীমাবদ্ধতা আছে, সে কারণে পারছি না, কিন্তু আমরা যেখানে পারছি সেখানে কিন্তু আমরা ফেরত দেওয়ার চেষ্টা করছি। ইউএনএইচসিআর চায় যে আমরা তাদেরকে আশ্রয় দিই, কিন্তু আমরা তাদের কাছে স্পষ্ট করেছি আমাদের পক্ষে আর সম্ভব না। যারা আমাদেরকে উপদেশ দিতে আসে বা চায় তারা বরং তাদেরকে নিয়ে যান। এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক এখনও নির্ধারিত নয় বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই মানবতা বিরোধী অপরাধের প্রধান অভিযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইবে প্রসিকিউশন। এমনটাই জানিয়েছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। গণহত্যার আলামত নষ্ট হওয়ার আগেই দ্রুত সারা দেশ থেকে আলামত সংগ্রহের কাজ শুরু করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে একের পর এক অভিযোগ জমা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। এরই মধ্যে পরিবর্তিত এই সময়ে পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দায়িত্ব নিয়েই রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। গণহত্যার মূল আসামি শেখ হাসিনা উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই গ্রেফতারি পরোয়ানা চাইবে প্রসিকিউশন। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে এবং শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে
বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। জুলাই আগস্ট গণহত্যার আলামত নষ্ট হওয়ার আগেই দ্রুততম সময়ে সেগুলো সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ বলেও জানিয়েছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর। শিগগিরই সারা দেশের আলামত সংগ্রহের কাজ শুরু করা হবে। অপরাধটা গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রায় সব জায়গায় সংগঠিত হয়েছে একই সাথে। প্রত্যেকটা জায়গায় একটা কমন ইনস্ট্রাকশন ছিল যে গুলি করে সব মেরে ফেলো। সুতরাং 56,000 বর্গ মাইলে আমাদের 64 জেলায় যতগুলো উপজেলা থানা আছে সব জায়গায় অলমোস্ট সব জায়গায় এই অপরাধগুলো সংগঠিত হয়েছে। এই অপরাধের যে আলামতগুলোকে সংগ্রহ করা, সেগুলোকে কম্পাইল করা। ছাত্র জনতা হত্যা মামলার আসামিদের কেউ যেন দেশের বাইরে পালাতে না পারে সে বিষয়েও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যবস্থা নেবে বলেও জানান চিফ প্রসিকিউটর। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জন্মের পর থেকে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আর আসেনি। এ সুযোগ হাতছাড়া হলে দেশের কোনো ভবিষ্যৎ থাকবে না উল্লেখ করে শিক্ষার্থীদের অনড় থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে অশান্তি সৃষ্টিকারীদের বিষয়ে সজাগ থাকার তাগিদ দিয়েছেন তিনি। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসেনি। এই সুযোগ যাতে হাতছাড়া, এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। এটা কোনো দেশ, এটা কোনো রাষ্ট্র থাকবে না। এটা যেন শুধু রাষ্ট্র না, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত। যেহেতু তরুণরা এটা ঢাল করেছে, এই কারণে এটা ইউনিক, অনন্য একটা দেশ আমরা তৈরি করছি। মানুষ এসে দুনিয়ার মানুষ এটা এসে দেখে যাবে, তোমাদের কাছে শিখতে আসবে, তোমাদেরকে নিয়ে যাবে, আমাদেরকে বলো কি মন্ত্র দিয়ে তোমরা এটা করেছো। 8 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্ণ হলো আজ। দিনের হিসেবে মাত্র 30 দিন, কিন্তু এই মাসে রাষ্ট্রনীতিতে কি কি সংস্কার আনতে পারল ছাত্র জনতার সরকার? সরকারের সামনে জরুরি চ্যালেঞ্জগুলোই বা কি? নতুন এক পরিবর্তিত বাংলাদেশে সরকারের 1 মাসের খানিকটা তুলে ধরছেন তাজওয়ার মাহমেদ। শপথ গ্রহণ করতেছি যে মুক্তির মন্ত্রে দীক্ষা নিয়ে 3 দিন পর 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র জনতার মূল দাবি রাষ্ট্র সংস্কারই হয়ে ওঠে সরকারের লক্ষ্য। থানায় ফেরা শুরু করেন পুলিশ সদস্যরা। বিগত সরকারের আইজিপি থেকে শুরু করে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অবসরে পাঠিয়ে নতুন নিয়োগ দেয়া হয়। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে শুরু হয় ব্যাপক রদবদল। স্বৈরাচারী সরকারের নিয়োগকৃত চুক্তিভিত্তিক সব সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায় ডক্টর ইউনূস সরকার। সংস্কারের উদ্যোগ হিসেবে বেশিরভাগ মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরের দায়িত্বে আসে নতুন জিপিকে নতুন নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত 1 মাসে দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য, প্রক্টর সহ শীর্ষ পদের ব্যক্তিরা দায়িত্ব ছেড়ে দেন। এর মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে, খালি রয়েছে অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ। কূটনৈতিক ক্ষেত্রেও পাল্টেছে অবস্থান। এখন যেন একটু ফ্রন্ট ফুটে বাংলাদেশ। বিএসএফ এর গুলিতে মৌলভীবাজারে স্বর্ণা দাস নামে এক কিশোরী হত্যায় দিল্লিকে কড়া প্রতিবাদ জানায় ঢাকা। ফেনীর আকস্মিক বন্যার কারণও জানতে চাওয়া হয় ভারতের রাষ্ট্রদূতের কাছে। এছাড়া জাতিসংঘের গুমবিরোধী যে সনদে শেখ হাসিনা সরকার দীর্ঘদিন স্বাক্ষর করেনি তাতে সই করে অন্তর্বর্তী সরকার। আর জুলাই আন্দোলনের সময় বিক্ষোভ করে আরব আমিরাতে সাজাপ্রাপ্ত 57 জন বাংলাদেশিকে মুক্তির বিষয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে ক্ষমার ব্যবস্থা করে প্রধান উপদেষ্টা। অর্থনীতিকে স্থিতিশীল রাখা নতুন সরকারের অন্যতম চ্যালেঞ্জ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান থেকে শুরু করে বেশিরভাগ অর্থনৈতিক প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের সরিয়ে নতুন নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ভোক্তাদের কষ্ট কমাতে নিত্যপণ্যের আমদানি শুল্ক কমিয়েছে সরকার। খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে। যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে। লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলি নিয়ে সলভ করছে গভর্নর। তবে আমরা অলরেডি বলে দিচ্ছি একটা টাস্ক ফোর্স হবে অর্থ আনার জন্য।
তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি। সারা দেশের স্থানীয় জনপ্রতিনিধিদের সরিয়ে বসানো হয়েছে নতুন প্রশাসক। সরকারের উপদেষ্টারা বলছেন দীর্ঘদিনের অচলায়তন কাটাতে কিছুটা সময় লাগবে। লোকাল গভর্নমেন্টের একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত ক্যাপাসিটি বিল্ডিংটা হচ্ছে আমার প্রায়োরিটি। জনগণ কোন কোন সংস্কারগুলো আমাদেরকে দিয়ে করাতে চায় সেই জায়গা থেকে আসলে সময়টা নির্ধারিত হবে। তার জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময়ই আমরা নিব। পরে এদেশের মানুষ তো আসলে একটা শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে ছিল, কেউ কোনো কথা বলতে পারেনি। এখন একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, এখন একটা জনগণের একটা সরকার গঠিত হয়েছে। সেই জায়গা থেকে মানুষের আশা আকাঙ্ক্ষা এবং বঞ্চনার যে জায়গাগুলো সেগুলো নিয়ে তারা প্রত্যেকটা সেক্টর থেকে কথা বলছেন এবং সেটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। সরকারের সবসময় ফার্স্ট প্রায়োরিটি হবে আলোচনা করা। সামনের দিনে সংবিধান সংস্কার সহ বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে এই সরকারের কাছে। অচিরেই রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেয়া হবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। সংবিধান থেকে শুরু করে প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের যে সংস্কার, সেই সংস্কারের জন্য কাজ করবে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর। প্রথম দিন চট্টগ্রাম ও মুন্সিগঞ্জে মতবিনিময় সভা করেছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এ সময় দেশ গঠনে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তারা। পাশাপাশি সমন্বয়কদের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন। শুরু হয়েছে তারুণ্যের যাত্রা। দেশ সংস্কারের লক্ষ্য নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর শুরু হলো। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ ইউনুস ভবনের অডিটোরিয়ামে ছাত্রদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি ছাত্রদের কাছ থেকে নানা পরামর্শ নেওয়ার পাশাপাশি কথা বলেন ছাত্র রাজনীতি নিয়ে। এ সময় হুঁশিয়ারি দেন সমন্বয়কদের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় না দেয়ার। গত 16 বছরে যারা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে কায়েম করেছে তাদের ফুড সোলজার হিসেবে ছিল, তাদের যারা এই দুশোর ছিল তারা সবাই এবং বুলবুল এবং সাইফুল রূপেই ছিল এবং তারাই হচ্ছে এই সমন্বয়ক এবং সহ সমন্বয়ক নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তিক জনপর্যায় থেকে শুরু করে গুলশান বনানী এলাকা পর্যন্ত এগুলো নিয়ে হচ্ছে কনফ্লিক্টে জড়িত। এখনের যে বাতাসটা যেদিকে বইছে তারা ঠিক সেদিকে তাদের যে প্রবাহটা সেদিকে দিতে যাচ্ছে। তাদেরকে আমাদের শুভাকাঙ্ক্ষী বলার কোনো ধরনের প্রয়োজন নাই। এদিকে একই কর্মসূচি নিয়ে মুন্সিগঞ্জে মতবিনিময় সভায় অংশ নেন আরেক অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এ সময় একটি রেস্তোরাঁয় ছাত্র প্রতিনিধি আন্দোলনের শহীদ পরিবারের সদস্য আহতদের সঙ্গে কথা বলেন। পরে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন সার্জিস। 64টা জেলার প্রোগ্রামগুলোর দুইটা পার্ট, একটা হচ্ছে প্রশাসনিক ডিল বা কমিউনিকেশন, আরেকটা হচ্ছে অর্গানাইজেশন বা ইন্টারনাল এই যে ডিলিংসগুলো। আমাদের দুইটা কিন্তু দুই ভাগে ভাগ করা। আমাদের মেইন অ্যাডমিনিস্ট্রেটিভ যে জিনিসগুলো বা পলিসি বা প্রশাসনিক জিনিসগুলো কিন্তু মোমো করতেছে, মানে আমার টিমের, আমি জাস্ট লেভেল দিতে আসছি ভাই, সোজা বাংলা কথা। এছাড়া সমন্বয়কদের দল শহীদ পরিবারের পাশে থাকারও ঘোষণা দেন। একই সঙ্গে আহতদের সুচিকিৎসার বিষয়েও খোঁজ খবর নেন। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। এই মুহূর্তে মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাইয়ের গণ আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতার সঙ্গে মতবিনিময়ের জন্য কিন্তু এই ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজের মাঠে, যেখানে অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সহ তার যে 14 সদস্যের টিম, এই টিম কিন্তু এখানে মতবিনিময় করবেন। সে কারণে কিন্তু আপনারা দেখছেন যে মাঠে প্রচুর শিক্ষার্থীরা এসছেন, অনেক ছাত্র জনতা এসছেন। একই সঙ্গে কিন্তু এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে যারা শহীদ পরিবারের সদস্য তারা এখানে এসছেন। একই সঙ্গে কিন্তু আহত অনেকে এসছেন। তারা এখানে আজকে যে দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধেও কিন্তু ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকার জন্য কিন্তু নির্দেশনা দিয়েছেন সার্জিস আলম। এবং সকাল থেকে কিন্তু এই সভ্যতার জনপদ মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরে তিনি ব্যস্ত সময় পার করছেন। এসেই কিন্তু তারা এখানে যারা এই
এই গণ আন্দোলনে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন যে বৈষম্য ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক তথা ছাত্র প্রতিনিধি, তাদের নিয়ে কিন্তু এখানে তিনি মতবিনিময় করেছেন। একই সঙ্গে যে শহীদ পরিবারের সদস্য, তাদের কথা কিন্তু মন দিয়ে শুনেছেন এবং এখানকার যে আহত, তাদের যে সুষ্ঠু চিকিৎসা এবং সর্বোচ্চ চিকিৎসার ব্যাপারে আলোচনা হয়েছে। একই সঙ্গে কিন্তু এখানে প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় হয়েছে এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে এবং মুন্সিগঞ্জের গর্ব হিসাবে যাকে বলা হয় ইব্রাহিম নীরব, তিনি কিন্তু কেন্দ্রীয় সমন্বয়ক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, তিনিও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রাখেন। এছাড়াও যে কেন্দ্রীয় সমন্বয়ক মম অয়ন অনেকেই ছিলেন এবং তারা কিন্তু সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই সফরে। এবং সবগুলো জেলাতে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে মত বিনিময় উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগের প্রথম জেলা হিসাবে কিন্তু এই ঢাকা বিভাগের এই মুন্সিগঞ্জ জেলাকে বেছে নেওয়ার নানা রকম কারণ রয়েছে। আপনারা জানেন যে এই গণ আন্দোলনে মুন্সিগঞ্জের একটি বড় ভূমিকা ছিল এবং যেটি বিজয়ের আগের দিন 4 আগস্ট এটি কিন্তু আপনারা জানেন যে মুন্সিগঞ্জের সুপার মার্কেটের কাছে যে এখানকার মুক্তিযুদ্ধ ভাস্কর্য ছিল, সেই ভাস্কর্য ঘিরে যে এখানে ছাত্রলীগ এবং পুলিশের সঙ্গে এই ছাত্র জনতার সহিংসতা হয়, সেখানে কিন্তু গুলিতে 3 জন নিহত হন এবং শতাধিক আহতের ঘটনাগুলো ঘটে। এরকম নানা ঘটনা কিন্তু এখানে রয়েছে, যেগুলো এখনো স্মৃতির আচরে রাখবার জন্য কিন্তু নানা রকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এখানকার যে ছাত্র জনতার সবারই কিন্তু দাবি যে যারা নাকি এই যে সহিংসতায় যারা প্রাণ হারিয়েছেন, তাদেরকে বীরের মর্যাদা দেওয়ার বিষয়টি কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সবশেষ। রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে একটি অবাধ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। নতুন সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ আরও 4টি রাজনৈতিক দল প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা দিতে উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান। রোববার অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে এবি পার্টি। এতে অংশ নেন বিএনপি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। এ সময় দ্রুত সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সুষ্ঠু নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের মানুষ মুক্ত অবস্থায় বাঁচতে চায়। বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে সকলের জন্য সমতল লেভেল প্লেইং ফিল্ড চায়। সকলে যাতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে। 65% বয়স 35 বছরের নিচে। এই 35 বছরের নিচে যারা 65% আছে জনসংখ্যা, তারা কি ভাবছে, তাদের প্রত্যাশা কি, তাদের আকাঙ্ক্ষা কি, এটা আমরা যারা রাজনীতি করি আমাদের বুঝতে হবে। প্রয়োজনীয় সংস্কারের জন্য সময়সীমা স্পষ্ট করতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান বক্তারা। তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই এই সরকারের প্রধান কাজ। এই সরকার যেহেতু অন্তর্বর্তী সরকার, মানে একটা সরকার থেকে আরেকটা সরকারে যাওয়া পর্যন্ত যে সময়, সেটা অন্তর্বর্তী সময়, অর্থাৎ তারা একটা গ্রহণযোগ্য নির্বাচনের পরিস্থিতি তৈরি করে নির্বাচন দিয়ে চলে যাবেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় অংশ নিয়ে বিএনপি নেতারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান। তাকে বিচারের আওতায় আনা ছাড়া বাংলাদেশ শান্তিতে থাকবে মনে হয় না। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। মার্কিন জিএসপি ফিরে পাওয়ার ব্যাপারে সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ। আর গত অর্থ বছরে রফতানি আয়ের প্রবৃদ্ধি হয়েছে 12.4%, যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ। দুপুরে রফতানি উন্নয়ন ব্যুরোর পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদের কথা জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আসন্ন বাণিজ্য মেলা আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে বলেও জানান তিনি। জিএসপির সুবিধা তো অলরেডি তাদেরকে বলা হয়েছে দেওয়ার জন্য, ওদের কিছু কন্ডিশন আছে, আমরা ফার্দার করব। আমরা আশা করি তাদেরকে বলা হয়েছে আমেরিকা মানে আমাদের প্রতি ইতিবাচক দৃষ্টি আছে সব দিক দিয়ে।
তাড়াতাড়ি করে সেগুলো আমরা অ্যাভেল করতে পারি, সুযোগের ব্যবহার করতে পারি, আমরা সেটা আলোচনায় আমরা সেটা করব। রপ্তানি যেন ডাইভার্সিফাই করা হয়, প্রথম বহুমুখী করাটা হলো আমাদের সবচেয়ে বড় একটা লক্ষ্য। কমিশনকে পুনর্গঠিত করে নির্বাচন ও নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার, এমনটাই জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সকালে রাজশাহীর দারুস সালাম কামিল মাদ্রাসায় শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অন্তর্বর্তী সরকার কতদিন আছে তার সময় বলে দেবে। জনগণের রায়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। এটা কতদিন লাগবে আগাম মন্তব্য করা কঠিন, সময় বলে দেবে আমরা কতদিন আছি। আমরা নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে একটা নির্বাচন দেব এবং এই নির্বাচনে প্রতিটি মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আপনাদের যে ভোটাধিকার, নাগরিক অধিকার ছিল, এটাকে আমরা আবার ফিরিয়ে আনতে চাই। জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। আমরা ইন্টারিম গভর্নমেন্ট, তবে জনগণের একটা আকাঙ্ক্ষা আছে, কিছু সংস্কার, কিছু রিফর্মস আমরা করে যেতে চাই। এটা কতদিন লাগবে আগাম মন্তব্য করা কঠিন, সময় বলে দেবে আমরা কতদিন আছি। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশনায় বিস্মিত ঢাকা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। দিল্লি না চাইলে জাতিসংঘের সাইডলাইনে হবে না বৈঠক। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, জানালেন চিফ প্রসিকিউটর। বন্দি বিনিময় চুক্তিতে চলবে ভারত থেকে ফেরানোর চেষ্টা। এবং রাষ্ট্র গঠনের এমন সুযোগ আর আসেনি, শিক্ষার্থীদের অনড় থেকে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। অশান্তি সৃষ্টিকারীদের বিষয়ে সজাগ থাকার তাগিদ। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।